দরজা খুলে দেয় আর আমাকে ধরে নিয়ে যায়। আর আমার ছোট ভাইকে ইশারা করে বের হওয়ার জন্য সে আমার পাশ দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে যায়। বউ আমাকে নিয়ে খাটে বসিয়ে দিয়ে সে নিজে নিজে ঘুমিয়ে যায়। আমি উপর দিকে চেয়ে একটা হতাশা নিঃশ্বাস ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই আজাদ আমার বউকে আর আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে আসে। আমি ওয়াশরুম থেকে বের হলাম আর দেখি আমার বউ মিম ছোট ভাইকে জড়িয়ে ধরে আজাদ ইশারা করে দেখিয়ে দিচ্ছে বড় ভাই আসছে। মিম তার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে, তারপর বলল, আচ্ছা তুমি যাও, আমি তোমার ভাইকে নিয়ে আসছি। আজাদ ঠিক আছে বলে রুম থেকে চলে যায়। মিম আমার কাছে এসে বলল, চলো নাস্তা করতে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমি এখন নাস্তা করবো না, তুমি গিয়ে খেয়ে আসো। মিম আমাকে ধরে বিছানার দিকে নিয়ে এসে বসিয়ে দিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। এই বলে মিমও নাস্তা করতে চলে যায়। আমি অসহায়ের মতো উপরে তাকিয়ে আছি। আপনারা ভাবছেন আমি এত কিছু বোঝার পরেও দেখার পরেও কেন চুপ থাকছি? আমি চাইলেও কিছু করতে পারতাম না। তার অবশ্য কিছু কারণ আছে, কারণ এই দুনিয়ার কাছে আমি এখন অন্ধ। তাহলে আপনাদের সব কাহিনী খুলে বলি। দেখ রাজু, তোর এবার বিয়ে করতেই হবে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমরা আমাদের মতো করে থাকবো, তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তোমরা এরকম কেন শুরু করেছো? আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমার কোনো মেয়ের পছন্দ হলে আমি বিয়ে করবো। তোকে যতবার বিয়ে কথা বলি তুই ততবারই একটা অজুহাত দিস। এবার তোর কোনো কথা চলবে না, তুই আজকে বিয়ে করবি এবং বিয়ে করাবই। আমি বাবার মুখে এমন কথা শুনে চমকে গেলাম। কি বলছো বাবা? এটা কি করে সম্ভব? যেভাবে হোক না কেন আমি বাবলা ঘটককে খবর দিচ্ছি, সে রাতই তোকে বিয়ে করাবে। ওর হাতে অনেক মেয়ে আছে। ঘরের পাশে বসে আছে মোমেন সাহেব। মোমেন সাহেব দোলা বেগমকে বলছে, দাও না একটা কুচি লাউ এনে, একটু কামড়ে কামড়ে খাবো। এর আগে তুমি যে একটি গাজর দিয়েছিলে, গাজরের ভেতরে আঁশ হয়ে গিয়েছিল, মজা করে খেতে পারিনি। দোলা বেগম মোমেন সাহেবকে বলল, বয়স তো তোমার 50 পার হয়ে গেছে, এখনো তুমি ছোট ছোট মেয়ে খোঁজো তাই না? মোমেন সাহেব বলল, কচি জিনিস খেতে তৃপ্তি একটু বেশি পাওয়া যায়। দোলা বেগম বলল, পতিতার কাছে এসে মেয়ে খোঁজো কচি, আর বাড়িতে শুয়ে থাকো ঝোলা নারিকেল নিয়ে। মোমেন সাহেব বলল, এত কথা বলো না, একটা কচি আইটেম এনে দাও। তারপর দোলা বেগম বলল, কোথায় রেশমি, একটু এদিকে আয়। তারপর সুন্দরী একটি মেয়ে দোলা বেগমের কাছে গিয়ে বসলো। দোলা বেগম বলল, আজকে রাতে এই বুড়ো তোর খাট কাঁপাবে। দোলা বেগমের মুখে এমন কথা শুনে রেশমি হাসতে শুরু করলো। দোলা বেগম বলল, কি হলো, হাসছিস কেন? রেশমি বলল, যে ভালোভাবে নড়তে পারে না সে আমার খাট কাঁপাবে কি করে? মোমেন সাহেব বলল, তোমার মতো কত মেয়েকে আমি আইসিইউতে পাঠিয়েছি, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তোমাকে নিয়ে আমি খাট ভেঙে নিচে পড়ে যাবো। রেশমি বলল, তোমার মতো অনেক বাঘকে আমি শিকার করেছি, ঠিক আছে তুমি কতটা পারো তা পরীক্ষা হলেই দেখা যাবে। দোলা বেগম বলল, এত কথা বলিস না, এই মালের মাথা গরম হয়ে আছে, মালটাকে একটু ঠান্ডা করে দিয়ে আয়। তারপর রেশমি মোমেন সাহেবকে নিয়ে ড্রয়িং রুম থেকে চলে আসলো। দোলা বেগম বলল, বাড়িতে শুয়ে থাকে জং ধরা জিনিস নিয়ে, আর প্রিয়ার স্বামী নিলয় আজ বাড়িতে নেই, তাই একাই বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে আছে। এমন সময় ঘরের ভিতরে আসলো সাইফুল। এসেই প্রিয়ার পাশে বসে পড়লো। একটু শব্দ পেয়ে প্রিয়ার ঘুম ভেঙে গেল। সাইফুলকে দেখে প্রিয়া ভয় পেয়ে গেল। সাইফুলকে বলল, তুমি এখানে কি করছো? সাইফুল একটা হাসি দিয়ে বলল, এখানে আমি তোমার কাছে এসেছি, লুকিয়ে লুকিয়ে চুপি চুপি এসেছি, কেউ দেখেনি। প্রিয়া বলল, আমি তোমার পায়ে পড়ি, তুমি এখান থেকে চলে যাও, আমার শাশুড়ি দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। সাইফুল বলল, আমার সাথে তোমার 10 মিনিট কাজ করতে হবে, তারপর আমি চলে যাবো, কোনো সমস্যা নেই। তারপর প্রিয়া সংসার বাঁচানোর জন্য সাইফুলের কথা রাজি হয়ে গেল। সাইফুল তার সাথে অমানবিক কাজ করছে, প্রিয়া সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। আমি আমার বাচ্চা মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমার প্রিয় বউ প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। আজ আমার বউ আমার সাথে রাগ করেছে। আমি আমার মেয়ে মায়াকে ঘুম পাড়িয়ে বিছানার উপর থেকে নেমে আসলাম আমার বউয়ের খোঁজে। আমি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম আমার সুন্দরী বউ প্রিয়া সোফার উপর শুয়ে শুয়ে কান্না করছে। আমি আমার স্ত্রীর পাশে গিয়ে বসে গায়ে হাত দিয়ে বললাম, আমার প্রতি এত পরিমাণ অভিমান জমা রেখেছো? আমি অফিস থেকে আসার পর থেকে আমার সাথে কোনো কথাই বলছো না। এত কিছু বলার পরও আমার স্ত্রী আমার সাথে কোনো কথা বলছে না। আমি বুঝতে পারলাম আমার উপর অনেক অভিমান করেছে। আমি তাকে জড়িয়ে ধরলাম, তাকে আদর করলাম, তবু প্রিয়া আমার সাথে কোনো কথা বলছিল না। তারপর আমি একটু অভিমান করে বললাম, ঠিক আছে আমার সাথে তোমার কোনো কথা বলতে হবে না।